আজকে আমরা নবম শ্রেণীর যে অধ্যায়টা আলোচনা করব সেটা হলো দুর্যোগ ও বিপর্যয়। তোমাদের পাঠ্য বইয়ের প্রাকৃতিক পোর্শন বা প্রাকৃতিক ভাগ যে দিকটা, এটাই হচ্ছে শেষ অধ্যায়। কারণ প্রথম অধ্যায়ে যখন তোমরা পৃথিবীর আকৃতি, দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গতি, তৃতীয় অধ্যায় ভূপৃষ্ঠের অবস্থান নির্ণয়, পরের অধ্যায় ভূমিরূপ, তারপরে আবহাওয়া বিকার, লাস্টে দুর্যোগ বিপর্যয়, কারণ এরপরেই পশ্চিমবঙ্গ আঞ্চলিক। তো এই দুর্যোগ ও বিপর্যয় এই অধ্যায়টা নবম শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখন অনেকেই আমরা বলে থাকি যে দুর্যোগ এবং বিপর্যয় একই, কিন্তু না, দুটোর মধ্যে কিছু পার্থক্য আছে। সেই জন্য আমাদের এইটা একটু জানতে হবে। প্রথমেই যেটা আমাদের বলা দরকার সেটা হচ্ছে দুর্যোগ। এক্ষেত্রে কি হয়, পরিবেশের সাধারণ যে ভারসাম্য, সেই ভারসাম্য ক্ষণিক, মানে ভীষণ সময়, অনেক সময় ধরে না, অল্প সময়ের জন্য কি করছে, মানুষের জীবনযাত্রায় বিঘ্ন সৃষ্টি করে বা বাধা সৃষ্টি করে। তাহলে এই যে বিঘ্ন বা বাধা সৃষ্টি হচ্ছে, এইটাকেই বলা হচ্ছে দুর্যোগ বা হ্যাজার্ড। এবার মনে রাখবে, এই যে অল্প সময় ধরে যেটা হয়, এটা তো এমনও হতে পারে যে অনেক সময় ধরে হবে। এবার অনেক সময় ধরে যদি হয়, তারও আরও কিছু বৈশিষ্ট্য আমরা একটু পরে বলবো, যখন সেটা দুর্যোগ থেকে বিপর্যয়ে পরিণত হবে। কিন্তু দুর্যোগ কিন্তু মানুষের সাময়িক বিঘ্ন ঘটাবে, দীর্ঘকালীন ক্ষয়ক্ষতিও ঘটাবে না এবং সমস্যারও সৃষ্টি করবে না। এখন এই দুর্যোগকে আমাদের মোট 3টে ভাগে ভাগ করা যায়। এখন এই প্রতিটা ভাগের উদাহরণ তোমাদের পরীক্ষায় আসে। কখনো কখনো একটা নাম লিখে তোমাদের মাল্টিপল চয়েস বা এমসিকিউতে দিয়ে দেয়। ধরো তোমার একটা দিয়ে দিল যে কোনো একটা, ধরো সুনামি দিয়ে দিল, এটা প্রাকৃতিক দুর্যোগ না মনুষ্য সৃষ্ট দুর্যোগ, না আধা প্রাকৃতিক বা সোশিও ইকোনমিক দুর্যোগ, বা কোনোটিই নয়। এবার তোমার সেই জন্যে প্রতিটি সংজ্ঞা যেমন জানতে হবে, তার উদাহরণগুলোও শর্ট কোশ্চেনের জন্য জানা খুব দরকার। প্রথম দেখো, নামেই বোঝা যাচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ মানে হচ্ছে, এক্ষেত্রে প্রকৃতি হচ্ছে মূল, প্রাকৃতিক কারণেই সংগঠিত হবে, মানব জীবনের বিভিন্ন যে ক্রিয়াকলাপ সেটা বিঘ্নিত হবে বা হওয়ার সম্ভাবনা থাকবে। এখানে কিন্তু মানুষের সরাসরি সেইভাবে কোনো ভূমিকা থাকবে না। যেমন ধরো সুনামি। সুনামিটা কি না, এর আগে তোমরা পড়েছো যে সমুদ্রের তলদেশে ভূকম্পন হলে সমুদ্রের জলরাশি অনেক উচ্চতা সহযোগে উপকূলে যদি আশ্রে পড়ে, এক কথায় তাকে আমরা বলি সুনামি। সু আর নামি জাপানি শব্দ, সেখান থেকে এই সুনামিটা এসছে। অগ্নুৎপাত, ভূ অভ্যন্তরের যে উত্তপ্ত ম্যাগমা, সেটাও যদি বাইরে বেরিয়ে আসে, সেটাকেও আমরা বলছি প্রাকৃতিক দুর্যোগ। সাইক্লোন মানে, এক কথায় সাইক্লোনটা আসলে বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম। যে কোনো ধরনেরই ঘূর্ণিঝড়, সেগুলোকেও কিন্তু আমরা বলছি প্রাকৃতিক দুর্যোগ। টর্নেডো, সেটাও কিন্তু প্রাকৃতিক দুর্যোগ। এবার দেখো ভূমিকম্প, এটা কিন্তু মনুষ্য সৃষ্টও হতে পারে, এই জন্য আমি কেটে দিয়েছি, কারণ বেশ কিছু বইতে ভূমিকম্প প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ দেওয়া আছে। কিন্তু ভূমিকম্পটা প্রাকৃতিকও হতে পারে, মনুষ্য সৃষ্টও হতে পারে। এবার তোমাদের মনে হতে পারে, তাহলে এই যে সাইক্লোন, টর্নেডো, ভূমিকম্প, এগুলো দুর্যোগ হলো কী করে? কারণ এগুলো কিন্তু বিপর্যয়ও। কখন বিপর্যয় হবে না, ওই দুর্যোগগুলো যখন তোমার সময়ে নিরিখে যদি নাও হয়, যেটা তোমার বারবার বলা হচ্ছে সেটা হচ্ছে মানুষের মৃত্যু ঘটবে এবং প্রচুর পরিমাণে সম্পত্তি হানি ঘটবে। তাহলে এই সাইক্লোন, মনে করো সমুদ্রের মাঝে সৃষ্টি হলো, উপকূলে এসে আশ্রে পড়ার আগে দুর্বল হয়, কোনো ক্ষয়ক্ষতি ঘটালো না, মৃত্যু ঘটালো না, তখন কিন্তু আমরা সাইক্লোনকে বিপর্যয় বলবো না, তখন সেটা দুর্যোগই বলবো। কারণ বিপর্যয়ের কিন্তু আলাদা উদাহরণ নেই যে দুর্যোগ হয়নি বা দুর্যোগের নামে নেই, সেটা শুধু বিপর্যয়, এরকম হয় না। সেই জন্যে এখন আমরা যেগুলো বলছি, এগুলো কিন্তু মানুষের ক্ষয়ক্ষতি সেইভাবে নেই, মৃত্যু নেই। কারণ যেটা বলা হচ্ছে যে কমপক্ষে, আমরা পরে বলবো বিপর্যয়ে, যে 10 জনের বেশি মানুষের মৃত্যু ঘটতে হবে, 100 জনের বেশি আহত হতে হবে, প্রচুর পরিমাণে সম্পত্তি নষ্ট হতে হবে, তবে সেটা বিপর্যয়। তো যাই হোক, এখন তোমরা এই যে দুর্যোগের মধ্যে সুনামি, অগ্নুৎপাত, সাইক্লোন, টর্নেডো, এটা মনে রাখতে হবে। এবার আসছি দেখো মনুষ্য সৃষ্ট। নামের মধ্যে বুঝতে পারছো মানুষ সৃষ্টি করে। সেক্ষেত্রে মানুষের কিছু অবিবেচনা প্রসূত কাজ এবং অবৈজ্ঞানিক কাজের ফলে যদি হয়, কীরকম না, ধরো পরমাণু বোমা ফাটানো হলো। জল দূষণ, যেটার জন্য মানুষই দায়ী, সেই জল দূষণ প্রচুর পরিমাণে করা হচ্ছে, কিন্তু এই জল দূষণ যদি মানুষের মৃত্যু ঘটিয়ে দেয়,
তখন সেটা সেখান থেকে বিপর্যয়। যুদ্ধ বিগ্রহ, সাম্প্রদায়িক দাঙ্গা, সম্প্রদায়ের মধ্যে যে দাঙ্গা বাঁধিয়ে দেওয়া, সেটাও তোমার মনুষ্য সৃষ্ট দুর্যোগ। এবার আসছে দেখো সামাজিক প্রাকৃতিক দুর্যোগ বা সোশিও ন্যাচারাল হ্যাজার্ড। এটা দুই একটা বইতে বা প্রশ্ন বিচিত্রায় পাবে। আধা প্রাকৃতিক দুর্যোগ, কথাটা না লেখা ভালো, কিন্তু তোমার কোশ্চেনে আসতে পারে। তো যেগুলো বলা হচ্ছে কিছুটা প্রাকৃতিক কারণ আর কিছুটা মনুষ্য সৃষ্ট, অর্থাৎ দুটোকে মিক্সড, এই যে ব্যাপারটা, এটার জন্যই যে দুর্যোগগুলো হয় তাকে বলা হচ্ছে সামাজিক প্রাকৃতিক দুর্যোগ বা সোশিও ন্যাচারাল হ্যাজার্ড। কীরকম বলছে, যেমন অরণ্য ধ্বংসের কারণে মৃত্তিকা ক্ষয় হয় ও তার প্রভাবে বন্যা। তাহলে দেখো অরণ্য ধ্বংস করছে কে? মানুষ, তার প্রভাবে বন্যা হচ্ছে। এই বন্যাটা আবার প্রকৃতির বেশ কিছু কারণ বা প্রাকৃতিক কারণ, বৃষ্টিপাত ঘটাগুলো, সেই জন্য বলা হচ্ছে এইটা তোমার আধা প্রাকৃতিক বললাম যদি কোশ্চেন ব্যাংকে থাকে, অথবা সোশিও মানে তোমার যেটা বলা হচ্ছে সামাজিক প্রাকৃতিক দুর্যোগ। এইবার দেখো এই ভূমিধসটা আমি এখানে এই করলাম কেন, কারণ তোমার যদি বলা হয় একটা আধা প্রাকৃতিক দুর্যোগ বা সামাজিক প্রাকৃতিক, এই যে অংশটা যদি উদাহরণ হিসেবে দেয়, তখন অবশ্যই তুমি উদাহরণ হিসেবে ভূমিধসটাই লিখবে, অন্য কিছু লিখবে না। কারণ শুধু ভূমিধস দিয়েও অবজেক্টিভ আসে, আবার বেশিরভাগ বইতে এই উদাহরণটা থাকে বলে এই উদাহরণটা তোমাদের লিখতেই হবে। এইবারে যেটা বলছিলাম যে এতক্ষণ তোমরা ভাবছো এই দুর্যোগ, তাহলে বিপর্যয় ব্যাপারটা। বিপর্যয় বলছে দেখো প্রাকৃতিক বা সাংস্কৃতিক কারণে সৃষ্ট দুর্যোগ যখন, খেয়াল করো, আগে যে দুর্যোগ সেটাই কিন্তু বিপর্যয়ে পরিণত হচ্ছে যখন প্রচুর পরিমাণে সম্পদহানি ঘটায় ও বিপুল সংখ্যক মানুষের জীবনহানি ঘটায় এবং আন্তর্জাতিক সাহায্য ছাড়া এর মোকাবিলা করা সম্ভব হয়ে ওঠে না, তখনই আমরা তাকে বিপর্যয় বলি। বিপর্যয়ের ইংরেজি শব্দ কি? ডিজাস্টার। এটা এসছে কোথা দিয়ে? না ফরাসি শব্দ ডিজাস্ট্রি থেকে। এই ডিএসই এর অর্থ হলো ব্যাড অর ইভিল, মানে খারাপ বা মন্দ, এবং অ্যাস্ট্রি শব্দের অর্থ হলো তারা, স্টার, অর্থাৎ ব্যাড অর ইভিল স্টার বা শয়তান তারা। কেন না মানুষ আগে ভাবতো যে এই যখন ধরো বিপর্যয় হয়, মানুষ তো কী হয়, আমরা সবসময় কিছু কখনো অসহায় ভাবি, তখন আগেকার মানুষ ভাবতো কোনো শয়তান তারা বা নক্ষত্রের প্রভাবেই এই ধরনের প্রকৃতিতে বিপর্যয় নেমে এসছে, সেই থেকে এর অর্থটা এইভাবে ব্যবহার হয়। দেখো যেটা বলছিলাম ওই দুর্যোগ বোঝাতে যে 10 জনের বেশি মৃত্যু, এটা 2001 সালে ওয়ার্ল্ড ডিজাস্টার রিপোর্টে বলা হয়েছিল কোনো দুর্ঘটনা তখনই বিপর্যয় বলে গণ্য হবে যখন 10 জন বা তার বেশি মানুষের মৃত্যু হবে, 100 বা তার বেশি মানুষ আহত হবে এবং পরিস্থিতি মোকাবিলার জন্য আন্তর্জাতিক সাহায্যের প্রয়োজন হবে, সরকারিভাবে আপৎকালীন পরিস্থিতি ঘোষণা করা হবে। তো যাই হোক, তাহলে এইটা বোঝার পর যেটা পরীক্ষায় সব থেকে বেশি ইম্পর্টেন্ট, দুর্যোগ বিপর্যয়ের পার্থক্য পরীক্ষায় আসে। প্রথমে দুটো সংজ্ঞাটা লিখে দেবে। অর্থ দেখো, যেহেতু দুর্যোগের অর্থটা ওখানে দেওয়া নেই বলে এখানে দিয়েছি। হ্যাজার্ড শব্দটি প্রাচীন আরবি শব্দ জার থেকে এসেছে, যার অর্থ চান্স বা লাক, অর্থাৎ দৈব ঘটনা বা অদৃশ্য। আর ডান দিকে অর্থ হবে কি ইভিল স্টার বা শয়তান তারা। কারণ ফলাফল কি দেখো, বলছে বিপর্যয়ের পূর্বে দুর্যোগ ঘটবে, আমি বলেছিলাম দুর্যোগ থেকেই বিপর্যয় যাবে, আর দুর্যোগের পথ ধরে বিপর্যয় আসে, অর্থাৎ দুর্যোগের পরবর্তী ফলাফল হলো বিপর্যয়। দেখো সব দুর্যোগের বিপর্যয়ে পরিণত নাও হতে পারে এবং হবেও না, এটাকে বলা হচ্ছে। আর বিপর্যয় ঘটার পূর্বে দুর্যোগ ঘটা আবশ্যিক, অর্থাৎ হতেই হবে। ধরো কোনো সমুদ্রের মাঝে একটা ঝড় উঠলো, কোনো ক্ষয়ক্ষতি তেমন হলো না, মানুষের মৃত্যু হলো না, কোনো জাহাজ ট্রলার উল্টালো না, কিন্তু সেই ঘূর্ণিঝড় আস্তে আস্তে উপকূলে এসে আশ্রে পড়ে এইবারে মনে করো প্রচুর মানুষের মৃত্যু ঘটলো, ক্ষয়ক্ষতি হলো, তখন সেটা বিপর্যয়। এবার দেখো প্রতিবন্ধকতা দুর্যোগের ফলে সাময়িকভাবে ঘটে আর বিপর্যয় দীর্ঘমেয়াদী ঘটে। স্বাভাবিকভাবে ক্ষয়ক্ষতি যদি হয় দুর্যোগে খুবই নগণ্য, আর বিপর্যয় প্রচুর পরিমাণে ঘটবে। দুর্যোগ কী হবে? ক্ষুদ্র স্কেলে, মানে অল্প অঞ্চল জুড়ে ঘটবে, আর বিপর্যয় প্রচুর পরিমাণে। উদাহরণ দেখো, আমরা লিখেছি সাধারণ বন্যা করা, তার মানে ধরো জল বেড়ে যাওয়ার ফলে বন্যা হলো, কিন্তু মানুষের ক্ষয়ক্ষতি হলো না তেমন, সাধারণভাবে জল বাড়লো, তারপর আবার আস্তে আস্তে কমে গেল, এটাকে আমরা বলছি তখন দুর্যোগ। কিন্তু ওইটাই যখন ব্যাপক ক্ষয়ক্ষতি করলো বন্যাটা বা খরা, তখন আমরা তাকে বিপর্যয় বলব। এখন যেগুলো আমাদের সিলেবাস অনুযায়ী আছে তার মধ্যে প্রথমেই আছে বন্যা। বন্যা কি বলছে না, যদি একটানা কয়েকদিন অতিরিক্ত বৃষ্টি হয় কিংবা অন্য কোনো কারণে, অন্য কী কারণ হতে পারে না, ধরো বাঁধের থেকে জল ছাড়া হতে পারে, হিমবাহের অতিরিক্ত গলন হতে পারে, নদী খাত ক্রমশ মজে গিয়ে অল্প জল বাড়লেই দেখা যাচ্ছে তোমার বিপদসীমা ছাড়িয়ে যায়,
এই সব ক্ষেত্রে যদি বিস্তীর্ণ অববাহিকা জলমগ্ন হয় তখন আমরা তাকে বলবো বন্যা। কি কারণে হতে পারে? দেখো সেই কারণগুলোই বলছে দীর্ঘস্থায়ী প্রবল বৃষ্টিপাত, মানে কোনো অঞ্চলে অনেক সময় ধরে যদি প্রচুর বৃষ্টিপাত ঘটে তাহলে এই তোমার বন্যা ঘটতে পারে। নদীর গতিপথ যদি তোমার আঁকা বাঁকা হয় তাহলে কি হয়, নদীর জল যেতে গেলে বাধা পায়, অর্থাৎ যে পরিমাণ জল ঊর্ধ্বাংশ দিয়ে আসছে ওই একই সময়ে সেই পরিমাণ জল ওই বাঁকা নদীপথে বেরোতে পারছে না। কিছুটা জল যাচ্ছে, আবার কিছুটা থেকে যাচ্ছে, আবার উৎসর দিক থেকে আরও জল চলে আসছে। তার উপরে যদি বৃষ্টি হয় তাহলে নদীখাত কী হবে, জল ধরে রাখতে পারবে না, বন্যা হবে। সংকীর্ণ মজে যাওয়া নদীখাত, নদী যদি সরু হয়ে যায় এবং মজে যাওয়া মানে যদি নিচে পলি জমে যায় তখন বহন ক্ষমতা কমে যায় জলের, সেই জন্য বন্যা হতে পারে। বাধা সৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগ, সেক্ষেত্রে কোনো ভূমিকম্প হতে পারে, ধস হতে পারে। এক্ষেত্রে নদী যে পথ দিয়ে যাচ্ছিল সামনেই মনে করো ওই অংশগুলো পড়ে বাধা সৃষ্টি করলো, নদীর জল আর যেতে পারছে না, আটকে গেল, সেক্ষেত্রে কী হবে, ওই পার্শ্ববর্তী অঞ্চল প্লাবিত হয়। হিমবাহ যদি অধিক পরিমাণে গলে যায় অধিক উষ্ণতায়, সেক্ষেত্রে জলের পরিমাণ বেড়ে গিয়ে ঘটাতে পারে। এগুলো প্রাকৃতিক কারণ। তাহলে মনুষ্য সৃষ্ট কারণ কি না, বাঁধ ও জলাধার নির্মাণ করা হয় সেটা বিভিন্ন কারণে, বিশেষত পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্য দিয়ে তোমার বিভিন্ন বহুমুখী নদী পরিকল্পনাও গড়ে তোলা হচ্ছে, কারণ তার মধ্যে দিয়ে বিদ্যুৎ উৎপাদন থেকে মৎস্য চাষ থেকে শুরু করে পর্যটন কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন কাজ থেকে হয়। এবার কি হচ্ছে, সেই জলাধারে প্রচুর জল তো জমিয়ে রাখতেই হয়। এবার দেখা যাচ্ছে কখনো কখনো অতিরিক্ত বৃষ্টির জল যখন ঊর্ধ্বাংশে এসে পড়লো এবং ওই জল ধরে রাখা হয়েছে, ফলে জলের চাপ অত্যধিক বেড়ে যাচ্ছে, তাহলে কি হবে, ওই যে বাঁধ, সেই বাঁধ হয়তো ভেঙে পড়তে পারে, তখন জল ছেড়ে দিতে হবে। এবারে যেই জল ছাড়া হবে তখন তার নিম্নবর্তী অংশ অর্থাৎ ওই বাঁধের পরবর্তী অংশ বন্যা ঘটতে পারে। বৃক্ষছেদন, অনেকে ভাবতে পারে গাছ কাটলে আবার বন্যার কি সম্পর্ক। দেখো, গাছ যদি কেটে ফেলা হয় তাহলে গাছের শিকড়ে বা মূলে সেখানে বাধা পেয়ে কি হয়, জল যাওয়ার সময় পৃষ্ঠপ্রবাহ রূপে যাওয়ার সময় আটকে গিয়ে জল কিছুটা ভৌম জল রূপে অর্থাৎ মাটির তলায় ঢুকতে সাহায্য করে, কারণ জলের গতিটা কমে যায়। কিন্তু যখনই গাছ থাকবে না তখন এই নদীর মতো উপর দিয়ে পৃষ্ঠপ্রবাহ রূপে জল যাবে এবং প্রচুর পরিমাণে মৃত্তিকা ক্ষয় করে নিয়ে গিয়ে নদীর সাথে মিশবে, ফলে নদীতে কী হবে, পলির পরিমাণ বেড়ে যাবে, বেড়ে গেলে মজিয়ে দেবে, ফলে বন্যা হবে। অনিয়ন্ত্রিত কৃষিকাজ ও পশুচারণ, যদি অনিয়ন্ত্রিতভাবে কৃষিকাজ এবং পশুচারণ করা হয় তাহলে মৃত্তিকা ক্ষয় বেড়ে যাবে, তার ফলেও বন্যা দেখা দেবে। এবার দেখো বন্যার প্রভাব বা ফলাফল, এটা খুব সহজ বিষয়। প্রথম বলছে বন্যার জলের সঙ্গে যে পলি বালি কৃষি জমিতে এসে পড়ে তাতে কি হয়, এই বন্যার জলে বিভিন্ন রকম, ধরো যদি এই বন্যার জল দীর্ঘদিন ধরে যে পলি, সেটা কিন্তু উর্বরতাও বাড়ায় না তা নয়, কিন্তু মনে রাখবে যে এই যেটুকু উপকার সেটা খুবই কম, সেই জন্যে এই বন্যা কৃষিজ জমির কী হচ্ছে, ফসল নষ্ট করে দেবে। আবার বলছে দূষিত জল যদি ঢুকে যায় তাহলে মৃত্তিকা আম্লিক হয়ে উঠবে। আম্লিক মানে পিএইচের মাত্রা সাধারণভাবে বলা হয় 7-এর কম। জলজ বাস্তুতন্ত্র যেটা সেটা বিনষ্ট হবে। বাস্তুতন্ত্র কি তোমরা আগে পড়েছো? এই বাস্তুতন্ত্র যদি বিনষ্ট হয় তাহলে কি হবে, সেখানে যে খাদ্য শৃঙ্খল গড়ে উঠেছিল তার ভিত্তিতে যে খাদ্য জাল গড়ে ওঠে সেগুলো নষ্ট হয়ে যাবে। গাছপালার উপর কি প্রভাব হবে না, উদ্ভিদের শিকড় সেগুলো দীর্ঘদিন জলের তলায় থাকলে পচে যেতে পারে, উদ্ভিদের খাদ্য উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হয়ে যাবে। নদী পাড়ে কী হবে, ওই যে বন্যার ফলে পার্শ্ববর্তী অংশে নদীর পাড়ে ধস নেমে যাবে। এবার নদীর পাড় বরাবর যেসব গাছগুলো ছিল ধস নামলে কী হবে, মূল সহ উপড়ে যাবে। মানুষের প্রভাব কি, বন্যার ফলে বহু মানুষের জীবনহানি ঘটবে আর সম্পদ ধ্বংসপ্রাপ্ত হবে। ম্যালেরিয়া, আন্ত্রিক, টাইফয়েড প্রভৃতি রোগে মানুষের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আর কৃষি ফসল নষ্ট হয়ে যাওয়ার জন্য চাষিদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে, কারণ ভারতবর্ষে বলা হয় যে কৃষি প্রধান দেশ। তাহলে ভারতবর্ষে কখনো কখনো কেউ বলে প্রায় 70, কেউ বলে প্রায় 65, অর্থাৎ 60-70%-এরও বেশি মানুষ কৃষিজ কাজের উপর নির্ভরশীল। সেক্ষেত্রে কৃষিজ ফসল নষ্ট হলে মানুষের জীবন দুর্বিষহ হবেই। জীবজন্তুর প্রভাব বলছে, দেখো ছোট ছোট উদ্ভিদ কৃষিজ ফসল ধ্বংস হয়ে যাওয়ার ফলে জীবজন্তুর খাদ্যের অভাব ঘটবে। খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালের বিঘ্ন ঘটায়। যেসব জীবজন্তু তৃণভোজী নয় তাদেরও খাদ্যের অভাব ঘটবে, কারণ কি, যারা তৃণভোজী তাদেরও গেল, আবার ওদেরকে নির্ভর করে যারা বেঁচে থাকে তারাও মারা যায়। বন্যার প্রবল স্রোতে গৃহপালিত অন্যান্য জীবজন্তুগুলো ভেসে যায়। এখন আমাদের এই বন্যা থেকে বাঁচার উপায়টা কি? এখন বাঁচার উপায় বলতে কিছু ব্যবস্থাপনা। এক হচ্ছে সতর্ক বার্তা দেওয়া যেতে পারে রেডিও, টিভি, সংবাদপত্রের মাধ্যমে। বন্যা যে অঞ্চলগুলো হয় সেই জায়গাগুলো চিহ্নিত করে সেখানে কিছু উঁচু বাড়ি বা ফ্ল্যাট সেন্টার সেগুলো তৈরি করে রাখতে হবে। আর নাব্যতা সৃষ্টি মানে নদীতে যেসব পলিগুলো জমে যায় সেগুলো পরিষ্কার করে নাব্যতা সৃষ্টি মানে নৌ চলাচলের যোগ্যতা, অর্থাৎ জলের প্রবাহটা ঠিক রাখতে হবে।
বাঁধ নির্মাণ করতে হবে বিজ্ঞানসম্মতভাবে, তাতে বন্যা আটকানো কিছুটা সম্ভব। আর বন্যা কবলিত অঞ্চলে মানুষের জন্য জল, ওষুধ, খাদ্যের যোগান এগুলো সব ঠিকঠাক দেখে দিতে হবে, যখনই প্রয়োজন পড়বে ব্যবহার করতে হবে। এবার আসছি খরা। আইএমডি অর্থাৎ ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, এদের অনুযায়ী বলছে যে বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় যদি 75%-এর কম হয় বা জলের অভাবে অস্বাভাবিক শুষ্ক অবস্থার সৃষ্টি হয় তাকে খরা বলে। কিন্তু যদি কোনো একটা অঞ্চলে 100 বছর তার মধ্যে 20 বছরের বেশি খরা হয়ে গেছে তখন তাকে বলা হয় খরা প্রবণ অঞ্চল। তেমন খরার কি কারণ হতে পারে? প্রথম বলছে দেখো বৃষ্টিপাতের অনিশ্চয়তা। বলা হচ্ছে সাধারণত যেগুলো মৌসুমি বায়ু প্রধান দেশ সেখানে কি হচ্ছে, মৌসুমি বায়ুর সাধারণ প্রবেশকাল ভারতের যদি উদাহরণ দেওয়া হয় 5ই জুন কেরলের মালাবার উপকূলে ঢোকার কথা। তারপর থেকেই ব্রাস্ট অফ মনসুন বা মৌসুমি বিস্ফোরণ হয়ে সারা ভারতে প্রচুর বৃষ্টি হওয়ার কথা। কিন্তু দেখা যাচ্ছে ঠিক সময় বৃষ্টি হলো না, বর্ষাকালে অনেক দিন ধরে বৃষ্টি বন্ধ, যে সময় পর্যন্ত হওয়ার কথা তার আগেই মৌসুমি বায়ু ফিরে গেল। এই ধরনের বিভিন্ন কারণে তোমার খরা হতে পারে। দূষক গ্যাস সময়ের সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে বায়ু দূষণ বেড়ে যাচ্ছে, এগুলো কি হচ্ছে, তাপমাত্রা যত বাড়িয়ে দিচ্ছে বাষ্পীভবন বাড়ছে, খরাও হচ্ছে। স্থানীয় আঞ্চলিক প্রভাব, এটা বলছে জেড বায়ু আর এলনিনো লানিনা। এই জেড বায়ু এলনিনো লানিনা আমাদের 10ম শ্রেণীতে বড় করে পড়তে হবে। শুধু এখন ছোট করে জেনে রেখে দাও যে পশ্চিমী জেট ভারতবর্ষের উপরে যখন থাকে তখন দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ঢুকতে পারে না, কারণ এই বায়ু ঢুকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুকে ফিরে যেতে বাধ্য করে। এবার যখনই পশ্চিমী জেট আরও উত্তরে সরে যায় গ্রীষ্মকাল আস্তে আস্তে, তখন পূবালি জেট ঢুকলে তখন তোমার এই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ঢোকে। কিন্তু জেট বায়ুর যদি ঠিকঠাক সময় উত্তরে না সরে তাহলে মৌসুমি বায়ু ঠিকঠাক সময় আসবে না, ফলে সেক্ষেত্রে বাধা হবে। এলনিনো আর লানিনা, যে বছর এলনিনো হয় অর্থাৎ দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে, পেরু ইকুয়েডর উপকূলে অর্থাৎ প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে, এই জায়গায় যখন এলনিনো হয় অর্থাৎ উষ্ণ স্রোত, সেই এলনিনো যখন হবে সেখানে কি হয়, উচ্চচাপ এই মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর জুড়ে যে উচ্চচাপ সেটা তুলনায় দুর্বল হওয়ার জন্য ভারতবর্ষে কি হয়, বৃষ্টির পরিমাণ কমে যায়। তাই এলনিনোর বছরগুলোতে ভারতে হয় খরা, আর লানিনা ঠিক উল্টো, তাই লানিনার বছরগুলোতে ভারতে হয় বন্যা, অর্থাৎ বৃষ্টির পরিমাণ অনেক বেড়ে যায়। মনুষ্য সৃষ্ট কারণ কি? গাছপালা ধ্বংস করলে স্বাভাবিকভাবেই কী হবে, বৃষ্টির পরিমাণ কমে যাবে, সেক্ষেত্রে তোমার খরা হতে পারে। অতি নগরায়নের ফলে তাপমাত্রা বেড়ে গিয়ে হতে পারে। জলের অপচয়, আমাদের কি হচ্ছে যে ওই যে একটা কথা আছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, তাই আমরা ভৌম জলটাকে প্রচুর পরিমাণে নষ্ট করে ফেলছি, অর্থাৎ ব্যবহার যতটা করছি তার থেকে অপচয়ও বেশি করছি। তাই আমাদের এই অপচয় হওয়ার ফলে কি হচ্ছে, মাটির তলার জল কমে যাচ্ছে এবং মাটি আস্তে আস্তে শুষ্ক হয়ে পড়ছে। খরার প্রভাবও দেখো সেই বন্যার প্রভাবের মতোই, জলের অভাবে অনেক পশু পাখি অন্যত্র চলে যায়, ফলে বাস্তুতান্ত্রিক ভারসাম্য বিঘ্ন হয়, অর্থাৎ মানুষ যে প্রাণী তারাও বিভিন্ন মারা যায়। অর্থনীতি কী প্রভাব কি? জলের অভাবে কৃষির উৎপাদন কমে যায়, ফলে খাদ্যাভাব দেখা যায়, খাদ্যশস্যের দাম বেড়ে যাবে। এবার জল আর কাঁচামালের অভাব হলে কী হবে, শিল্পের উৎপাদন কমে যাবে। প্রকৃতির প্রভাব বলছে মাটির আর্দ্রতাটা নষ্ট হয়ে যাবে, মাটির নিচের জলতল অনেক গভীরে চলে যাবে, আর যত গভীরে যেতে থাকবে পুকুর, নদী, পাতকুয়া ইত্যাদির জল তো শুকিয়ে যাবেই, সঙ্গে সঙ্গে যে সমস্ত নলকূপ বা টিউবওয়েল তোমরা যেগুলো বলো, যেটা দিয়ে মানুষ পানীয় জল হিসেবেও ব্যবহার করে, তাতেও জলতল নেমে গেলে বহু টিউবওয়েল থেকে আর জল উঠবে না। মানুষের উপর প্রভাবে বলছে দেখো, খরার ফলে মানুষ গৃহহারা হয়ে যায়, খরার ফলে তীব্র খাদ্যাভাবে সৃষ্ট দুর্ভিক্ষে অনেক মানুষ মৃত্যু ঘটতে পারে। তাহলে এর থেকে আমাদের মুক্তি পেতে কিছু ব্যবস্থাপনা দরকার, কারণ খরা বা এগুলো তো একেবারে বন্ধ করা যাবে না। কি করতে হবে না, বৃষ্টিপাতের পূর্বাভাস প্রদান করে কৃষকদের কি করতে হবে, তাদেরকে এই পূর্বাভাস দান করে তাদেরকে সতর্ক করতে হবে। কারণ দেখা যায় অনেক আগে থেকেই বোঝা যায় যে এবছর খরার প্রবণতা আছে না বন্যার প্রবণতা আছে, কারণ এখন বিজ্ঞান অনেক উন্নত, উপগ্রহের মধ্য দিয়েও এটা বোঝা যায়। সেইটা যদি কৃষকরা আগে থেকে জানে তাহলে যেগুলো ফসলগুলো বেশি পরিমাণ বৃষ্টি দরকার সেগুলো তারা সে বছর চাষ থেকে বিরত থাকবে, কারণ তাহলে এই ক্ষতির হাত থেকে কিছুটা রক্ষা পাবে। খরা এলাকাগুলো চিহ্নিতকরণ করে প্রয়োজনীয় জিনিসগুলোর প্রস্তুতি রাখতে হবে। এই যে শুষ্ক কৃষি ব্যবস্থা চালু, যেসব জায়গায় খরা প্রবণ অঞ্চল বা যে বছর খরা হতে পারে সে বছর ওই যে আগেই বললাম সেখানে কি হচ্ছে, শুষ্ক কৃষি, মানে যেগুলো বৃষ্টিটা বা জলের পরিমাণ কম লাগবে। বৃক্ষরোপণ কর্মসূচি, এর কোনো বিকল্প নেই, গাছপালা লাগাতেই হবে। গাছপালা লাগালে যেমন খরা রোধ করা যাবে, বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে, মৃত্তিকা ক্ষয় রোধ পাবে, পরিবেশ দূষণ রোধ পাবে, অনেক উপকারিতা। ফলে বৃক্ষরোপণ অবশ্যই প্রয়োজন। বর্ষার জল সঞ্চয়ের ব্যবস্থা করা,
এই বর্ষার জল বা বৃষ্টির জল সঞ্চয়ের ব্যবস্থা, বৃষ্টির জল সংরক্ষণে কিন্তু তামিলনাড়ু রাজ্য ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করে আছে। এই বৃষ্টির জলটা ধরে রেখে যদি তোমার পানীয় হিসেবে ব্যবহার নাও করো, তাহলেও কি হচ্ছে, গৃহস্থের যেসব কাজ সেই কাজে যদি আমরা ব্যবহার করি, তাহলেও ভৌমজলের পরিমাণটা কম পরিমাণ ব্যবহার হবে। তাহলে জলের যে ভৌমজলের যে অপচয় বা তোলা, সেটা অনেকটা কমে যাবে। তা যদিও পশ্চিমবঙ্গেও এখনও জল ভরো প্রকল্প এগুলো তৈরি করে পশ্চিমাঞ্চলে কি হচ্ছে, যে এই চেষ্টা কিছুটা ত্বরান্বিত হওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আর মরুকরণ রোধ বলছে যথেচ্ছভাবে গাছ কাটা, অবৈজ্ঞানিকভাবে চাষ, অনিয়ন্ত্রিত পশুচারণের ফলে মরুভূমির আয়তন যে বেড়ে যায়, এটাকে মরুকরণ বলে। এটা রোধ করতে গেলে কি করতে হবে, মরুভূমির সীমান্ত বরাবর যে তোমার আশ্রয় বেল্ট, অর্থাৎ বিভিন্ন গাছপালা লাগিয়ে ওই মরুভূমির প্রসারটা রোধ করতে হবে, এবং প্রচুর পরিমাণে খরা প্রতিরোধী শস্যের চাষ করতে হবে, গাছ লাগাতে হবে। এইভাবে আমাদের খরা নিয়ন্ত্রণ করতে হবে। এই পর্যন্তই থাক তাহলে।